বাক্য প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অ্যাডমিশনে যে যে টপিক থেকে প্রশ্ন হয় তার মধ্যে বাক্য প্রকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যদিও অন্যান্য টপিক নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু বিগত বছরে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকবারই বাক্য প্রকরণ থেকে অনেক প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, অ্যাডমিশনের প্রশ্ন নিয়েছো। আজকের ক্লাসে আমরা বাক্য প্রকরণের কি কি বিষয় থেকে প্রশ্ন হয়, কোন জায়গা থেকে বাক্য প্রকরণের প্রশ্নগুলো হয় সেটা এক নজরে দেখবো সাজেশন আকারে। এরপর অনেকগুলো প্রশ্ন সমাধান করে আমরা বাক্য প্রকরণের আদ্যবন্ধ জানার চেষ্টা করব। আজকের ক্লাসের পরে বাক্য প্রকরণের কোনো বিষয় তোমাদের কাছে কঠিন লাগবে না। বাক্য প্রকরণ থেকে যে প্রশ্নে আসুক তোমরা উত্তর দিতে পারবে। আমরা প্রশ্নে চলে যাই। প্রথম আমরা দেখব বাক্য প্রকরণ থেকে যে যে ধরনের প্রশ্ন হয়, যে যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হয় সেগুলো আমরা প্রথমে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে বাক্য প্রকরণের কোন শ্রেণীর বাক্য, একটা বাক্য দিয়ে বলা থাকে এটা কোন শ্রেণীর বাক্য, গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ এখানে কাজে লাগে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে সিলেবাসের বাংলা প্রথম পত্রের যে গদ্য আছে, প্রবন্ধ, গল্প আছে, তার মধ্যে কোন একটা বাক্য তুলে দিয়ে এই বাক্যটি কোন শ্রেণীর এরকম প্রশ্ন হয়েছে অসংখ্য। আমরা প্রশ্ন সলভ করব, সেই জায়গা থেকে অনেক প্রশ্ন হয়েছে। তার মানে বাংলা প্রথম পত্রের গদ্য, গল্প বা প্রবন্ধ থেকে একটা বাক্য দিয়ে কোন ধরনের বাক্য এরকম প্রশ্ন হতে পারে, হবে। এছাড়া বাক্যের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন হয় কেমন, যে গঠনগতভাবে বাক্য কত প্রকার, অর্থগতভাবে বাক্য কত প্রকার, এরকম প্রশ্ন হতে পারে। এছাড়া প্রশ্ন হতে পারে বাক্য পরিবর্তন। একটা সরল বাক্য দিয়ে বলা থাকতে পারে যে এর জটিল রূপ কি হবে, একটা জটিল বাক্য দিয়ে এই বাক্যটিকে যৌগিক বাক্যে পরিবর্তন করলে কি হবে। এই বাক্যের পরিবর্তন বা বাক্যের রূপান্তর এখান থেকে প্রশ্ন হতে পারে। এছাড়া বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়, যেটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলি আর অবজেক্ট বলি, সেটা থেকে প্রশ্ন হয়েছে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাক্যের গুণ, লক্ষণ বা বৈশিষ্ট্য। আমরা জানি একটা সার্থক বাক্য, একটা সফল বাক্য হতে হলে বাক্যটিতে তিনটি গুণ থাকতে হয়, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সেই জায়গা থেকে প্রশ্ন হয়। মূলত বাক্য প্রকরণ বা বাক্য থেকে প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন হয়, এর বাইরে থেকে প্রশ্ন হয় না বা হবে না। আমরা একটু প্রশ্ন সলভ করি, দেখার চেষ্টা করি এটা সহজ নাকি কঠিন। আমার কথা হচ্ছে বাক্য প্রকরণের প্রশ্ন খুবই সহজ। দেখি প্রশ্ন, যারা ধার্মিক তারা সুখী, এটা কোন ধরনের বাক্য? বাক্যের মধ্যে যদি যারা, তারা, যে, সে, যিনি, তিনি, যেমন, তেমন, যা, তা, যেহেতু, তারপরে সেহেতু, এরপরে যদি, যদিও, বাক্যের মধ্যে যদি এই অংশগুলো থাকে তাহলে দেখা যায় বাক্যের একটা অংশের পরে আর একটা অংশে কি হবে একটা জানার আগ্রহ থেকে যায়। তার মানে এই বাক্যের প্রথম অংশে যা, যেমন, যিনি এগুলো থাকলে ওই বাক্যটি, ওই অংশটি পরাধীন থাকে। তার মানে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ শেষ হয় না। এরকম একটা বাক্যের একটা অংশ শেষ হয় নাই, এই ধরনের সাপেক্ষ সর্বনামযুক্ত শব্দ আছে ওই বাক্যের অংশে, এরকম থাকলে সেই বাক্যটাকে বলা হয় জটিল বাক্য। এই জটিল বাক্যের আরেক নাম মিশ্র বাক্য। তাহলে আমরা এখানে যে বাক্যটি দেখলাম, যারা ধার্মিক তারা সুখী, যারা ধার্মিক, কমা পর্যন্ত ব্রেক করলে, থেমে গেলে যারা ধার্মিক, মনে হইতেছে না বাক্য শেষ হয় নাই, এরপরে অংশ আছে। এই যে একটা অংশ আছে বাক্যের মধ্যে যারা, তারা আছে, এটা হইলেই সেই বাক্যটির নাম জটিল বাক্য, যার আরেক নাম মিশ্র বাক্য। এরপরের প্রশ্নে যাই। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। 24-এর গণঅভ্যুত্থানে এই বাক্যটি অনেক মানুষকে প্রেরণা দিয়েছিল মাঠে নামতে। এই বাক্যটিকে গ্রাফিতি হিসেবে অনেক দেয়ালে লেখা হয়েছিল, অনেক গ্রাফিতি এখনো রয়েছে। এই বাক্যটি খুবই আলোচিত একটা বাক্য ছিল 2024-এর গণঅভ্যুত্থানের সময়। এই প্রশ্নটা গত বছর এবং তার আগের বছরও হয়েছে। এখন দেখি, বুকের ভেতর দারুণ ঝড়, কমা আছে, আমরা এই পর্যন্ত গিয়ে থেমে গেলাম। বুকের ভেতর দারুণ ঝড়, কমা পর্যন্ত ব্রেক করলে আমরা অর্থ প্রকাশ শেষ হয়েছে বুঝতে পারছি কিনা? হ্যাঁ, মনে হচ্ছে বাক্য শেষ হয়েছে। তাহলে কমা পর্যন্ত গিয়ে যদি দেখি বাক্য শেষ হয় নাই, বাক্যের অর্থ প্রকাশ মনে হয় শেষ হয় নাই, তাহলে জটিল হয়েছিল। এখন বুকের ভেতর দারুণ ঝড়, আলাদা স্বাধীন অংশ, বুক পেতেছি গুলি কর, আলাদা স্বাধীন অংশ, কমার ওখানে থেমে গিয়ে বাক্য অর্থ প্রকাশ করতে পেরেছে, এরকম হইলে সেই বাক্যটির নাম হচ্ছে যৌগিক বাক্য। তাহলে কমা থাকলে জটিল হতে পারে, যৌগিক হতে পারে। কমা পর্যন্ত থেমে গিয়ে যদি দেখি বাক্য শেষ হয়েছে, যৌগিক। কমা পর্যন্ত থেমে গিয়ে যদি মনে হয় বাক্যটি মনে হয় আর একটা অংশ আছে, তাহলে জটিল হয়ে যাবে, জটিল বা মিশ্র বাক্য। আরো প্রশ্ন আছে সামনে, আমরা সমাধান করলে বুঝতে পারবো। তাহার হাসিতে গান, তাহার কাম নাই গান। আচ্ছা, এখানে কমার ওখানে থেমে যায়, তাহার হাসিতে গান।
আলাদা অর্থ প্রকাশ করতে পারে। তাহার কান্নাই গান আলাদা অর্থ প্রকাশ করতে পারে। এরকম যদি আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে তাহলে কোন বাক্য হয়? যৌগিক বাক্য হয়। এখন একটু ভালো করে খেয়াল করে, একটু আগে আমরা বলেছি বাক্য আমাদের প্রবন্ধ বা গল্প থেকে দিয়ে কোন ধরনের বাক্য প্রশ্ন হতে পারে, হয়েছে, এটা বিগত বছরের প্রশ্ন। তার মানে তার হাসিতে গান তাহার কান্নাই গান, এটা প্রবন্ধ থেকে নেয় একটা বাক্য। কোন প্রবন্ধ থেকে নেয়? আমরা জানি যে যৌবনের গান নজরুলের যে প্রবন্ধ আছে 26-এর সিলেবাসে, সেটাতে এই বাক্যটি আছে। তাহলে প্রবন্ধ থেকে বাক্য নিয়ে বাক্যটি কোন ধরনের, এরকম প্রশ্ন কিন্তু হয়েছে। পরে দেখি পিসি এ বাড়ির মেয়ে, কমার ওখানে থেমে যায়, স্বাধীন অংশ। এ তার বাপের বাড়ি, স্বাধীন অংশ। থামলাম, থেমে অংশটি স্বাধীন বা অর্থ প্রকাশ করতে পেরেছে। একাধিক এরকম অংশ বাক্যের মধ্যে কমা দিয়ে যুক্ত থাকলে সেটা যৌগিক বাক্য হয়। আবারও দেখো, এই বাক্যটি তো আমাদের সিলেবাসে ছিল, যে আমরা সিলেবাসে পড়ি মাসি পিসি গল্প, মাসি পিসি গল্প, মাসি পিসি গল্প থেকে নেয়া এই বাক্যটি। তাহলে প্রথম পত্রের বই থেকে বাক্য দিয়ে কোন শ্রেণীর বাক্য এরকম হবে? সে এলো আমি গেলাম, বাক্যের মধ্যে এবং আছে। এই এবংটাকে কি বলে? এবংটাকে বলে যোজক। এই টাইপের যত যোজক আছে, আর কি কি আছে এই টাইপের আর যোজক আছে? কিন্তু, ও, আর, অথবা, নতুবা, অধিকন্তু। এই যে যোজক থাকে বাক্যের মধ্যে, এবং, কিন্তু, ও, আর, অথবা, নতুবা, অধিকন্তু, এইরকম, সুতরাং, এই যোজকগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেই বাক্যটাকে বলা হয় যৌগিক বাক্য। তাহলে আমরা জটিল বা মিশ্র বাক্যের সিম্বল দেখলাম, যে, যিনি, যারা, তারা, যেন, তেন, যত, তত। আবার এবং, কিন্তু, ও, আর, নতুবা, অথবা, সুতরাং, এগুলো হচ্ছে যৌগিক বাক্যের সিম্বল। এই সিম্বল গুলো নেই, বাকি সব বাক্য এক বাক্যে অর্থ প্রকাশ করতে পেরেছে। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো সরল বাক্য, খুবই সহজ, সিম্পল বাক্য আসবে এরপরে। নিচের কোনটি অর্থ অনুযায়ী অনুজ্ঞাসূচক বাক্য? আমরা বাক্যের মধ্যে দেখেছি এবং এখানে বলেছে নয়। আমরা অর্থগত শ্রেণী বিভাগ জানি, বাক্যের অর্থগতভাবে শ্রেণী বিভাগ 5 ধরনের। আমরা একটু পরে ক্লাসিফিকেশন গুলো দেখব। আগে আমরা দেখেছি যে সরল, জটিল এবং যৌগিক, এটা গঠন অনুযায়ী শ্রেণী বিভাগ 3 প্রকার গঠন অনুসারে। আর অর্থগতভাবে বাক্য 5 প্রকার, তার মধ্যে একটা আছে অনুজ্ঞাসূচক বাক্য। এখানে অনুজ্ঞাসূচক বাক্য বলেছে, অনুজ্ঞাসূচক বাক্য নয়। এখন অনুজ্ঞাসূচক বাক্য কি? বাক্যের মধ্যে যদি আদেশ, নিষেধ, অনুরোধ, এই জিনিসগুলো যদি বাক্যের মধ্যে থাকে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আর একটা আছে আশীর্বাদ। বাক্যের মধ্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ বাক্যে যদি অর্থ প্রকাশ করে তাহলে ওই বাক্যটি হবে অনুজ্ঞাসূচক বাক্য। এখন এখানে প্রশ্ন হয়েছে অনুজ্ঞা নয় কোনটি? তুমি বাড়ি যাও, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা আদেশ করেছে, তাহলে অনুজ্ঞা। দয়া করে তুমি বাড়ি যাও, দয়া করে, এটা অনুরোধ করছে, তাহলে এটা অনুজ্ঞা। তুমি বাড়ি যেও না, এখানে নিষেধ করছে, তাহলে এটা অনুজ্ঞা। অনুজ্ঞা নয় কোনটি? কি ভয়াবহ ছিল তোমার বাড়ি যাওয়া। এখানে শেষে বিস্ময় চিহ্ন আছে। বিস্ময় চিহ্ন থাকে কোন বাক্যে? বিস্ময় চিহ্ন থাকে বিস্ময় সূচক বাক্যে, ইংরেজিতে যেটাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য নয়, এটি হচ্ছে উত্তর। বাকি 3টাতে অনুজ্ঞা আছে। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? তাহলে জটিল বাক্যের মধ্যে ওইগুলো থাকবে, এই যে, যেহেতু তিনি গীতের মর্ম বোঝেন না, সেহেতু তিনি গীতার ধর্ম বোঝেন না। যেহেতু, সেহেতু থাকলে কোন বাক্য? যেহেতু সেহেতু থাকলে এটা জটিল বা মিশ্র বাক্য হয়। এটা জটিল বা মিশ্র বাক্যের সিম্বল। বাকিটা একটু দেখি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কিন্তু থাকলে কোন বাক্য হয়? কিন্তু থাকলে যৌগিক বাক্য হয়। একটু আগে আমরা দেখেছি সমাজের অপমানটা গায়ে না লাগলেও হৃদয়ে লাগে। এই যে কোনো সিম্বল নেই, একবারে বলে শেষ করা যাচ্ছে। এই বাক্যটি কোন বাক্য? এই বাক্যটি সরল বাক্য। এই যে সরল, যৌগিক আর জটিল হয়েছে, এই বাক্য যে 3 প্রকার, এই 3 প্রকার কোন শ্রেণী বিভাগ? গঠনগত শ্রেণী বিভাগ। পরের প্রশ্নে যাই। অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার? 5 প্রকার। কি কি একটু দেখি। অর্থগত ভাবে দিক, অর্থগত ভাবে বাক্য নির্দেশক বা বিবৃতিমূলক, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেরকম সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, এই যে সিম্পল স্টেটমেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, নির্দেশক বা বিবৃতিমূলক। প্রশ্ন করলে প্রশ্নবোধক। অনুজ্ঞা একটু আগে দেখেছি, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক। যদি ইচ্ছা সূচক হয়, যেটাকে আমরা ইংরেজিতে অপটেটিভ সেন্টেন্স বলি, তুমি অনেক বড় হও, দোয়া করি, এই যে ইচ্ছা প্রকাশ করা, কামনা প্রকাশ করা, এটা ইচ্ছা সূচক বাক্য। আর বিস্ময় হইলে বিস্ময় সূচক বাক্য। এই 5 শ্রেণী অর্থগত বাক্যের
অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ হচ্ছে এই 5টা শ্রেণী। যার ভিতরে ভাই সে বাইরে ভাই পায় না। এই যে যার আছে আর সেই আছে, মাঝখানে কমা আছে, যার তার যেই সেই, এগুলো থাকলে কোন বাক্য হয়? জটিল বা মিশ্র বাক্য। এবং এই বাক্যটিও কিন্তু আমাদের পঠিত আমার পদ প্রবন্ধ, যেটা আগের সিলেবাসে ছিল এখন নেই, আমার পদ প্রবন্ধ থেকে কিন্তু এই প্রশ্নটা হয়েছে। তাহলে প্রবন্ধ থেকে এরকম একটা বাক্য দিয়ে প্রশ্ন হতে পারে। আমরা পরের উপকার করব মনে করতে পারি, কিন্তু উপকার করতে পারি না। দেখো এখানে কিন্তু আছে, কিন্তু এই যোজক থাকলে কোন বাক্য হয়? যৌগিক বাক্য হয়। তাহলে প্রশ্ন কিন্তু খুবই সহজ যদি আমরা সিম্বল গুলো মনে রাখতে পারি, বাক্য চেনার উপায় এগুলো যদি আমরা মনে রাখতে পারি, প্রশ্ন কিন্তু খুবই সহজ। দেশে এমন কিছু হচ্ছে না যে দেখে মনে হবে ডিসেম্বরে কেউ আসবে। আমরা ডিসেম্বরে নাকি কে আসবে, অনেক কথাবার্তা হচ্ছে, তো দেশে অনেকে সবাই আস্তে আস্তে অন্ধকারে আসবে, রাজপথ কাঁপবে, এরকম স্লোগান দিতেছে না? তো আসলে ডিসেম্বরে কে নাকি আসবে কিনা, এই বাক্যটা কোন শ্রেণীর বাক্য আমরা একটু দেখে নিই। দেশে এমন কিছু হচ্ছে না যে, এই যে বাক্যের মধ্যে যে আসে, তাহলে হচ্ছে না যে এই পর্যন্ত বলে বাক্যটা কি শেষ হয়? অর্থ প্রকাশ করতে পারে না। বাক্যের মধ্যে যে এসে যিনি তিনি একটা পরাধীন অংশ আছে, কোন বাক্য হবে? জটিল বাক্য। তাহলে ডিসেম্বরে আসবে কিনা, এটা কিন্তু ঘটনাটা খুবই জটিল বিষয়। গরু আকাশে ওড়ে বাক্যটিতে কোন গুণের অভাব আছে? আমরা বলেছিলাম একটা বাক্য যদি সার্থক হইতে হয়, সফল হইতে হয়, তাহলে বাক্যের 3 শ্রেণীর বৈশিষ্ট্য থাকবে। ওই 3টাকে বলা হয় বাক্যের গুণ বা লক্ষণ। 3টা গুণ বা লক্ষণ বাক্যে থাকে। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটা গুণ হচ্ছে যোগ্যতা। এই 3টা হচ্ছে বাক্যের গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন এখানে কোন গুণ আছে? গরু কি আকাশে উঠতে পারে? পারে না। তার মানে আমরা দেখলাম এখানকার বাক্যের কর্তার সাথে ক্রিয়ার অর্থগত বা ভাবগত মিল নাই। তাহলে বাক্যের শব্দগুলোর অর্থগত এবং ভাবগত মিল থাকতে হবে। অর্থগত এবং ভাবগত, অর্থ যায় কিনা আর এটার সাথে ওটার ভাব বা এরকম অর্থ মেলে কিনা, এইটাকে বলা হয় বাক্যের যোগ্যতা। তাহলে যেহেতু এটা অর্থগত এবং ভাবগত মিল নাই, তাহলে কোন গুণের অভাব আছে? এখানে উত্তর হবে এখানে যোগ্যতার অভাব আছে। আমরা যদি বলি যে বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়েছে, বর্ষার রোদে কখনো প্লাবন বা বন্যা হইতে পারে না, তাহলে এখানে যোগ্যতার অভাব আছে এই বাক্যে। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করে। শেখ মুজিবের 52 দিনগুলি গল্প থেকে এটা নেওয়া হয়েছে, আত্মজীবনীমূলক গল্প যেটা ছিল, এটা সিলেবাসে নেই, তারপরও আমরা পঠিত বাংলা প্রথম পত্রের টপিক থেকে দেখেছি। তাহলে এখানে যখন পতন আসে তখন পদে পদে ভুল করে, তাহলে যখন আর তখন আছে, তাহলে যখন তখন এটা থাকলে কোন বাক্য হয়? এটা জটিল বাক্য হয়। যখন তখন এটা হলে এটা জটিল বাক্য। পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে জন্মে এটা কি? আচ্ছা দেখো, পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে পুকুরে পদ্ম ফুল জন্মেটা ক্রিয়া, বাক্যের ক্রিয়া। তাহলে বাক্যের ক্রিয়া ভার্ব, ইংরেজিতে বাংলায় সেটা কিন্তু অবজেক্ট হবে, সেটা হবে বিধেয়। পুকুরে পদ্ম ফুল জন্মে, ভার্ব এবং ভার্বের সাথে অতিরিক্ত অংশ যেগুলো আছে বাক্যে বাংলার ক্ষেত্রে সেটা বিধেয়। তাহলে এই বাক্যের জন্মটা হচ্ছে বিধেয়। সন্ধ্যা হওয়ার পর জানলাম তিনি আর আসবেন না। সন্ধ্যা হওয়ার পরে জানলাম, এখানে থেমে যায়, আলাদা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। তিনি আসবেন না, আলাদা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে। তাহলে একাধিক স্বাধীন অংশ, সে বাক্যটির নাম যৌগিক বাক্য। আমরা দেখেছি, প্রশ্ন কিন্তু খুবই সহজ হচ্ছে। এরপরে খণ্ড বাক্যগুলো যোজক শব্দ যোগে একে অপরের সাথে যুক্ত থাকে, একটু আগে আমরা দেখেছি। এবং কিন্তু, ও আর, অথবা এই যোজকগুলো থাকে কোন বাক্যে? এই যোজকগুলো থাকে যৌগিক বাক্যে। কোনটি অনুজ্ঞা সূচক বাক্য? তার মানে কোনটিতে আদেশ নিষেধ, অনুরোধ, উপদেশ বা আশীর্বাদ আছে? তুমি গিয়েছিলে, এখানে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ নাই। তুমি আছো, এটাতেও নাই। তুমি যাচ্ছ, এটাতেও নাই। এরপরে এই যে এখানে আছে তুমি যাও, আদেশ বোঝাচ্ছে, তাহলে এটা অনুজ্ঞা সূচক বাক্য। ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে, এখানে কোনো যোজক আছে? যে সে, যিনি তিনি, যারা তারা আছে? নাই। তাহলে কোন বাক্য হবে? সরল বাক্য। শিক্ষকের আদেশ পালন করে, একবারে বলে শেষ করা যাচ্ছে, তাহলে এটা সরল বাক্যের মধ্যে পড়বে। সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল, সহজ ব্যাপার। টাকা দাও, ছাড়া পাবে। দেখো মাঝখানে কমা আছে। এবার আমরা থেমে যাই, টাকা দাও, থেমে যায়, আলাদা অংশ, ছাড়া পাবে, আলাদা অংশ, স্বাধীন অংশ। টাকা দাও, ছাড়া পাবে, আলাদা স্বাধীন অংশ থাকলে এটা যৌগিক বাক্য। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, আমরা বলেছি বাক্যের অর্থগত ভাবগত মিল, এই গুণের নাম যোগ্যতা। আর বাক্যের পদ যেগুলো ব্যবহার করবে একটার সাথে আরেকটা, কোনটার পর কোনটা হবে, সুশৃঙ্খল ভাবে সাজানো থাকতে হবে। আমরা যদি বলি যে বল সুমন খেলে, এই যে বললাম আমি বল সুমন খেলে, মনে হইতেছে খেলে ক্রিয়াপদটা বল করছে সুমনকে নিয়ে।
তাহলে হবে না। বাক্যটি সার্থক হইতে হলে বলতে হবে সুমন বল খেলে। তাহলে এই যে বাক্যের পদগুলো সুশৃঙ্খলভাবে সাজাতে হবে, এটা থাকতে হবে। এটা হচ্ছে বাক্যের একটা গুণ বা বৈশিষ্ট্য। বাক্যের এই গুণ বা বৈশিষ্ট্যের নাম হচ্ছে আসক্তি। এখানে কিন্তু তয় তয়, কয়ে তয় না, কয়ে তয়, আসক্তি। যে পথ সৎ নয় সে পথে শান্তি নেই। প্রথম কথা হচ্ছে বাক্যটা কোন বাক্য আমি নির্ণয় করবো। যে পথ সৎ নয়, যে আছে সে আছে, যে সে থাকলে এ বাক্যটির নাম কি বাক্য? জটিল বাক্য। যে সে থাকলে এ বাক্যটির নাম জটিল বাক্য। এর সরল রূপ আমরা বলেছিলাম বাক্যের পরিবর্তন বা রূপান্তর প্রশ্ন হতে পারে। তাহলে সরলে সিম্পলে একবারে বলে শেষ করতে হবে। অসৎ পথ শান্তিহীন, এটা মিলতেছে না। শান্তির জন্য সৎ পথ প্রয়োজন, সেম সেন্টেন্স না। অসৎ পথে শান্তি নেই। যে পথ সৎ নয় সে পথে শান্তি নেই। তাহলে যে পথ সৎ নয় সে পথে কি? অসৎ পথ। সে পথে শান্তি নেই, তাহলে অসৎ পথে শান্তি নেই। এখানে অসৎ মানুষ শান্তি পায় না, এটাও তো হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে অসৎ পথে শান্তি নেই। এই যে পথ সৎ নয় অসৎ পথে, এক বাক্যে বলছে শান্তি নেই। তাহলে এটাই হচ্ছে উত্তর, সিম্পল সেন্টেন্স। বাক্য পরিবর্তন থেকে এরকম প্রশ্ন হতে পারে। মানুষ চেষ্টা না করলে অগ্রগতি অসম্ভব। মানুষ চেষ্টা না করলে অগ্রগতি অসম্ভব, এটা সরল বাক্য। হ্যাঁ, সরল বাক্য। এখন প্রশ্ন হচ্ছে এর বিধেয় রূপ কি? বিধেয় রূপ কি? বিধেয় রূপ মানে ওই যে প্যাসিভ করতে হবে, অবজেক্টিভ রূপ। মানুষ চেষ্টা করলে অগ্রগতি অসম্ভব নয়, তার মানে সম্ভব হইতেছে। মানুষ চেষ্টা না করলে অগ্রগতি পায় না, মানুষ চেষ্টা করলে অগ্রগতি পায়। চেষ্টা করলেই অগ্রগতি সম্ভব। তাহলে মানুষ চেষ্টা না করলে অগ্রগতি অসম্ভব, এর মানে কি? চেষ্টা করলেই অগ্রগতি সম্ভব। তার মানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স, এর প্যাসিভ সেন্টেন্স করতে হবে, ইংরেজিতে যেটাকে বলে। বাংলায় এই ধরনের প্রশ্ন একটু রেয়ার। এরকম প্রশ্ন হলে না হয় আমাদের সায়েন্স থেকে আমরা পারবো, এটা খুব কঠিন প্রশ্ন হবে না। বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, একবারে বলে সিম্পলি বলা শেষ করা যাচ্ছে। ওই যে যোজক নাই, জিনিস নেই, এগুলোও নাই। তাহলে বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটা কোন বাক্য? সরল বাক্য। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে। কখনো কখনো এমন হইতে পারে যে বাক্যে ক্রিয়াপদ নেই, তারপরে বাক্য হয়েছে, ওই বাক্যটা সরল বাক্য। যেরকম তিনি আমার শ্বশুর, আমি বললাম, অথবা তিনি আমার মামা, তিনি আমার মামা। আচ্ছা, তিনি এটা কি ক্রিয়া? না। আমার এটা কি ক্রিয়া? না। মামা এটা কি ক্রিয়া? না। তাহলে বাকি ক্রিয়া নেই, তাও বাক্য হয়েছে তিনি আমার মামা। মূলত আমরা যদি এটা লিখতাম যে তিনি আমার মামা হন, তাহলে বাক্যটা সুন্দর হইতো, শেষ হইতো। তাহলে ক্রিয়া ছাড়াও বাক্য হইতেছে। তাহলে সরল বাক্য এটা, সিম্পল সেন্টেন্স। কোন পদ অনুপস্থিত থাকলেও বাক্য হইতে পারে, ক্রিয়াপদ অনুপস্থিত থাকলেও সরল বাক্য হইতে পারে, মানে যে কোনো সেন্টেন্স হইতে পারে। এবং এটা হইলে সেটা সিম্পল বা সরল বাক্যই হয়। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, এটা অনেকবার এসেছে, এই প্রশ্নটা রিপিট হয়েছে। নবম দশম শ্রেণীর আগে ব্যাকরণ বইয়ে ছিল এবং এই প্রশ্নটা অনেকবার এসেছে। বিপদ এবং দুঃখ, এবং আছে, তাহলে কোন বাক্য? এটা যৌগিক বাক্য। এবং একটা বাক্য সহজ প্রশ্ন কিন্তু বড় বড় বাক্য দেয়া আছে, দেখো। আলোক পরিধি ক্রমে বর্ধিতায়ন এবং উজ্জ্বলতর হইতে লাগলো, আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল। তার মানে এটা একটা বড় বাক্য এবং আছে, এটা যৌগিক বাক্য। এটাকে সিম্পল বাক্যে পরিণত করতে হবে, বাক্যটির সরল রূপ। দেখো, প্রথমে আলোক পরিধির আয়তন ও উজ্জ্বলতা আগ্নেয় আলোকের শোভা বৃদ্ধি করলো, এই কথাটার সাথে বাক্যের কথা মিল নাই। আলোর পরিধি ধীরে ধীরে বাড়লো এবং উজ্জ্বল হতে লাগলো, আগ্নেয় আলো বলে মনে হলো, এটার সাথেও এটার মিল নাই। এবং এটা সরল রূপ না, এটা প্রশ্ন উত্তর হচ্ছে না, কারণ এটা সরল রূপ না, এটাও যৌগিক থেকে যায়। আগুনের পরিধি ধীরে ধীরে আকারে আয়তনে উজ্জ্বলতা হতে লাগলো, আগ্নেয়গিরির আগুন বলে প্রতীয়মান হলো, এটা বাক্য যা বলেছে এই কথাটা তার বিপরীত, মানে অর্থের সাথে মিল নাই। এটা বাক্যের স্ট্রাকচারে মিল নাই, এটা অর্থের সাথে মিল নাই। বাকিটা উত্তর হবে কিভাবে? দেখো, বাকিটা আমরা দেখি যে আলোর আয়তন বাড়ায় এবং উজ্জ্বলতা হয়, আগ্নেয়গিরি স্পষ্ট হয়ে উঠলো। এখানে এবং ঠিকই আছে, কিন্তু এখানে বাড়া এবং উজ্জ্বলতা হওয়া দুইটা অংশ সংযোজন করেছে, বাক্যের একাধিক অংশের কিন্তু সংযোজন করে নাই। তার মানে এইটাই হচ্ছে উত্তর, এটা সরল রূপ। গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। তাহলে কত প্রকার? তিন প্রকার। অনুজ্ঞাসূচক বাক্য কোনটি? তুমি কি জ্ঞান হারা হয়েছো, এটা তো প্রশ্ন করেছে, তাহলে প্রশ্ন অনুজ্ঞাসূচক না। এবার তুমি দাঁড়াও, এটা হইতে পারে। যদি শৈশব ফিরে পেতাম, আদেশ নিষেধ অনুরোধ উপদে আশীর্বাদ আছে? না। কি সুন্দর দৃশ্য, এটা তো বিস্ময়সূচক চিহ্ন, এটা বাদ। এবার তুমি দাঁড়াও, আমি আদেশ করছি, তাহলে এটা অনুজ্ঞাসূচক বাক্য। জগতে এমন কিছু নেই যা অসম্ভব, এমন কিছু নেই যা অসম্ভব, এমন কিছু নেই, এটা বললে কি বাক্য শেষ হচ্ছে? মনে হচ্ছে না যে এরপরে কিছু হবে। এইটা অংশ এরকম হইলে সেটাকে বলা হয় মিশ্র বাক্য, যার এক নাম জটিল বাক্য। যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে সেটি কোন ধরনের বাক্য?
যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে, তার মানে বাক্যের একাধিক অংশ আলাদা আলাদা ক্রিয়া আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারবে। একাধিক স্বাধীন অংশ থাকে কোন বাক্যে? একাধিক স্বাধীন অংশ থাকে যৌগিক বাক্যে। এই ছিল বাক্য প্রকরণ থেকে যে প্রশ্ন হয় তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ। আজকের ক্লাসের পরে নিশ্চয়ই অ্যাডমিশনে বাক্য প্রকরণ থেকে কি পড়তে হয়, কিভাবে প্রশ্ন হবে, এই ক্লাসটা করলে তুমি সব প্রশ্ন কমন পাবে। বাক্য চেঞ্জ করে দিই, তুমি যদি বুঝতে পারো বাক্য প্রকরণ থেকে উত্তর করতে পারবে। নেক্সট আর কোন ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।